আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু লেটস স্টাডিজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট হওয়ার সুবাদে আমাদেরকে বিভিন্ন ধরনের হিস্ট্রিক্যাল ইনসিডেন্ট সম্পর্কে পড়তে হয়, কারণ আমাদের একাডেমিক কোর্সগুলোর বিভিন্ন টপিকে বিভিন্ন ধরনের হিস্ট্রিক্যাল ইনসিডেন্ট ইনক্লুডেড থাকে। যদি আমরা সেই হিস্ট্রিক্যাল ইনসিডেন্টগুলো পূর্ব থেকে জেনে রাখতে পারি, তাহলে যে সকল টপিকে এই হিস্ট্রিক্যাল ইনসিডেন্টগুলো ইনক্লুডেড রয়েছে সেই টপিকগুলো আমরা খুব সহজভাবে বুঝে নিতে পারবো এবং আমাদের বিসিএস পরীক্ষাতেও এটি বেশ কাজে দেখবে। ঠিক তেমন একটি হিস্ট্রিক্যাল ইনসিডেন্ট হলো ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লব সম্পর্কে আমরা অনেকেই জানি না, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের একটি নোবেল এ টেল অফ টু সিটিজের ব্যাকগ্রাউন্ডেও এই ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে বলা রয়েছে। এছাড়া আরও অন্যান্য টপিকগুলোতেও এই ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে বলা রয়েছে। তো চলুন আজকে আমরা ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব, আমরা যারা সাহিত্যের স্টুডেন্ট আছি আমরা অনেকেই জানি যে শত শত বছর ধরে সারা বিশ্বব্যাপী, বিশেষ করে ইউরোপ অঞ্চলে পূর্ব থেকেও এবং বর্তমানে সবচেয়ে বেশি যে সমস্যাটি প্রচলিত সেটি হচ্ছে ক্লাস কনফ্লিক্ট বা শ্রেণী বৈষম্য। সমাজের আপার ক্লাস সোসাইটির মানুষগুলো লোয়ার ক্লাস সোসাইটির মানুষগুলোকে বিভিন্নভাবে নির্যাতন করত, তাদেরকে দাস হিসেবে ব্যবহার করত, তাদেরকে তাদের সঠিক অধিকার থেকে বঞ্চিত রাখত। ঠিক তেমনভাবে তৎকালীন ফ্রান্সেও এই ক্লাস ডিসক্রিমিনেশনটি প্রচলিত ছিল। তৎকালীন ফ্রান্সে দুই ধরনের মানুষ ছিল, এক হচ্ছে অ্যারিস্টোক্রেট সোসাইটির মানুষ যারা অ্যারিস্টোক্রেট গভর্নমেন্ট, আর দুই হচ্ছে সাধারণ মানুষ যারা লোয়ার ক্লাস সোসাইটিতে বিলং করে। তখন লোয়ার ক্লাস সোসাইটির সাধারণ মানুষগুলো তাদের সঠিক অধিকার থেকে বিভিন্নভাবে বঞ্চিত হতো, আর বঞ্চিত হওয়ার ফলে সাধারণ জনগণ তাদের সঠিক অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনামূলক কথা বলতো, বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম গড়ে তুলত। তৎকালীন ফ্রান্সের সরকার যে কিনা তাদের বিরুদ্ধে কথা বলতো তাকেই বাস্তিল দুর্গে আটক করে রাখত। বাস্তিল দুর্গ এটি হচ্ছে মূলত একটি হিস্ট্রিক্যাল মনুমেন্ট, এটি কোনো জেলখানা নয়, কিন্তু তৎকালীন ফ্রান্সের সরকার যেই সরকারের বিরুদ্ধে কথা বলবে তাকেই এই বাস্তিল দুর্গে আটক করে রাখা হতো। এই বাস্তিল দুর্গকে তখন জেলখানা হিসাবে ব্যবহার করত। একটা সময় দেখা গেছে যে যুগ যুগ ধরে এই সমস্যা প্রচলিত আছে। অনেক মানুষ তারা তাদের সঠিক অধিকারের লক্ষ্যে তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করতে চায়। যে কিনা সরকারের বিরুদ্ধে কথা বলে তাকে বাস্তিল দুর্গে আটক করে, যে বলতে চায় তাকেই বাস্তিল দুর্গে আটক করে রাখা হয়। এই বাস্তিল দুর্গটি অনেক বিশাল ছিল। একটা সময় দেখা গেছে যে এই সাধারণ জনগণকে আটক করতে করতে পুরো বাস্তিল দুর্গ একদম ফিল আপ হয়ে গেছে, এখানে আর কোনো জায়গা নেই কোনো মানুষকে আটক করার জন্যে। বাস্তিল দুর্গে এমনও আছে যে কোনো মানুষ 20, 30, 40 বছর পর্যন্ত সেখানে জেল খাটতেছে। একটা সময় দেখা গেছে কি তৎকালীন ফ্রান্সে ক্লাস কনফ্লিক্ট, প্রভার্টি এবং ডিসইউনিটি ব্যাপক আকার ধারণ করেছে। দুই শ্রেণীর মানুষ তখন বিলং করত, এক হচ্ছে অ্যারিস্টোক্রেট গভর্নমেন্ট, দুই হচ্ছে আপামর সাধারণ জনতা। যখন দেখা গেছে যে শ্রেণী বৈষম্য, প্রভার্টি এবং ডিসইউনিটি ব্যাপক আকার ধারণ করেছিল, তখন আপামর সাধারণ জনতা তারা সবাই একাত্ম হতে শুরু করে এবং তারা সবাই একসাথে বিদ্রোহ শুরু করেছিল অ্যারিস্টোক্রেট গভর্নমেন্টের বিরুদ্ধে। আর ফ্রান্সে তৎকালীন রাজা ছিল রাজা ষোড়শ লুই। রাজা ষোড়শ লুই ছিলেন তৎকালীন ফ্রান্সের গভর্নর বা শাসনকর্তা। তখন সাধারণ জনতার বিদ্রোহ শুরু হয়েছে 1789 সালের 5ই মে এবং এটি শেষ হয়েছে 9 নভেম্বর 1799 সাল, অর্থাৎ 10 বছর এই বিদ্রোহ চলছিল। বিদ্রোহীরা তাদের বিদ্রোহের প্রথম দিনেই তারা বাস্তিল দুর্গে আক্রমণ করে এবং বাস্তিল দুর্গে আক্রমণ করে বাস্তিল দুর্গ থেকে সকল কারাবন্দীকে তারা একসাথে মুক্ত করে নিয়ে আসে। সবাইকে বাস্তিল দুর্গ থেকে মুক্ত করে নিয়ে আসার পর তাদের এই বিদ্রোহটি, তাদের এই আন্দোলনটি ব্যাপক আকার ধারণ করে। তাদের আন্দোলনের মেইন মটো ছিল ফ্র্যাটারনিটি, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি। তখন ফ্রান্সের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এক হচ্ছে অ্যারিস্টোক্রেট গভর্নমেন্ট, দুই হচ্ছে সাধারণ বিদ্রোহী যারা আছে তারা। এই দুই দলকে দুইটি নামে নামকরণ করা হয়। যারা বিদ্রোহী ছিল তাদেরকে নামকরণ করা হয় টেইটর হিসেবে, টেইটর। আর যারা অ্যারিস্টোক্রেট গভর্নমেন্ট ছিল তাদেরকে তখন বলা হতো প্যাট্রিয়ট। বিদ্রোহীরা হচ্ছে টেইটর আর সরকার বা অ্যারিস্টোক্রেট যে সাপোর্টার ছিল তারা হচ্ছে প্যাট্রিয়ট।
আন্দোলনটি ব্যাপক সাড়া পাওয়ায় তৎকালীন যে বিদ্রোহীরা ছিল তারা অ্যারিস্টোক্রেট গভর্নমেন্টের যে সাপোর্টার ছিল তাদেরকে যেখানেই পেত সেখানেই তাদেরকে হত্যা করত, যেখানেই পেত সেখানেই হত্যা করত। এবং সেই বিদ্রোহীরা সবচাইতে বেশি যে অস্ত্রটি ব্যবহার করেছে সেই অস্ত্রটির নাম হচ্ছে গিলোট্রিন। তৎকালীন এই 10 বছর ব্যাপী মহান বিপ্লবের ফলে তৎকালীন ফ্রান্স গভর্নমেন্ট বা রাজা ষোড়শ লুইরা পরাজয় বরণ করে সাধারণ মানুষদের কাছে। আর হ্যাঁ, এই ফ্রেঞ্চ রেভলিউশন যখন চলছিল এবং যখন শেষ হয়েছিল ঠিক তখন তৎকালীন ফ্রান্স এবং ফ্রান্সের রাজধানী প্যারিসের অবস্থা খুবই ভয়াবহ ছিল। রাত পোহালে মানুষগুলো যেখানে সেখানে রক্ত, মানুষের মাথা, পোড়ালাশ এবং পোড়ালাশের গন্ধ দেখতে পেত। এবং সেই সিচুয়েশনে সবচেয়ে বড় যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে মানুষগুলো চরম অনাহারে ভুগছিল তখন। যাই হোক, এই ফ্রেঞ্চ রেভলিউশনের ফলেই মূলত তৎকালীন যারা ফ্রেঞ্চ রয়্যালিস্টরা ছিল তারা পরাজয় বরণ করেছে এবং যারা রেভলিউশনিস্ট বা বিদ্রোহীরা ছিল আপামর সাধারণ জনতা তারা জয়লাভ করেছে। আর এটিই হচ্ছে মূলত ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।